হাঁটার মূল্য আছে, এ তো আমরা ১০০ বছর আগের থেকে শিখে এসেছি। দক্ষিণ আফ্রিকা থেকে এসে ১৯১৫ সালে এই দেশে এসে তো মোহনদাস করমচাঁদ গান্ধী প্রথম হাঁটতে শুরু করলেন। তাকে তো রাজনৈতিক গুরু বললেন, "প্রথমে হাঁটো, প্রথমে ঘোরো, তারপর পলিটিক্স করবে।" রাহুল গান্ধীও করেছেন, ভারত জোড়ো যাত্রা করেছেন। অমিত সাহেব, আপনার আমি কনক্লুডিং রিমার্কস শুনতে চাই। আপনি কিভাবে দেখছেন সুভাষিস যেভাবে বললেন জনসুরাজ পার্টি গুরুত্ব ইত্যাদি নিয়ে বিহারের পরিপ্রেক্ষিতে আপনার বক্তব্য শুনতে চাই। অমিত সাহেব প্লিজ। এই যে জন স্বরাজ পার্টি মানে আমাদের পিকে প্রশান্ত কিশোর, তিনি কিন্তু লাস্ট 3 বছর, এটা সবাই হয়তো সবাই জানে না যে লাস্ট 3 বছরও গোটা বিহারে প্রায় 5,000 গ্রামে কিন্তু ঘুরেছে এবং ঘুরে নিজের মেসেজটা দিতে পেরেছে যে মেন ইস্যু হচ্ছে তোমাদের এই পলায়ন, মানে এই যে কোটি কোটি লোক বিহার থেকে চলে যাওয়া, তাদেরকে আটকানো, তাদের জন্য কাজের সুযোগ তৈরি করা। এই কাজের সুযোগ যে ব্যাপারটা আছে, এটা ডাবল এজ সোড। ডাবল এজ সোড মানে হচ্ছে যারা কাজ করবে, মানে ওয়ার্কিং যে এজ, সেটা হচ্ছে ওই ধরে নিন 18, 19, 20 থেকে বা 20, 21 থেকে 35, 40 অব্দি। আর তাদের বাড়ির লোক, কোনো বাড়ির লোক, আমাদের বাড়ির লোকও চায় না যে আমি পার্মানেন্টলি 6 মাস কোথাও বাইরে থাকি, কিন্তু বাধ্য হয়ে মানুষ যায়, ইমাইগ্রেশন হয়। আবার তারা যে রেচেড কন্ডিশনে দিল্লিতে বা সাউথ ইন্ডিয়াতে গিয়ে যে কাজ করে, কোনো বাড়ির লোকই চায় না। তাহলে একটা গোটা পরিবার কিন্তু কে এটা আপিল করে যে যদি কাজের সুযোগ এখানে করে করা যায়, প্ল্যান কি হবে, পরে কি হবে। আলটিমেটলি তো প্রশান্ত কিশোর পাওয়ারে, মানে সিঙ্গেল হ্যান্ডেডলি তো পাওয়ারে আসবে না, এটা তো অবাস্তব কথা। কিন্তু ওই মেক অ্যান্ড ব্রেক, সুভাষিস দা যেটা বললো, কিং মেকার হয়ে যেতে পারে, বলা যায় না, কিং মেকার হয়ে যেতে পারে। যদি 10-15টা সিট জিতে যায়, তাহলে হি উইল বি দ্য কিং মেকার, এবং মহাগঠবন্ধন ওকে টানবে আর বিজেপি ওকে টানবে। এখন অবধি যা বোঝা যাচ্ছে যে যদি প্রশান্ত কিশোরের টার্গেট হচ্ছে একটা লং টার্ম পলিটিক্স করা, মানে বিহারের মুখ্যমন্ত্রী হওয়া, কারণ ও তো স্টার্ট করেছিল জেডিইউতে, স্টার্ট করেছিল নীতিশ কুমারের পার্টির ভাইস প্রেসিডেন্ট হয়ে, হয়তো নিজের আইডিয়া ওখানে ইমপ্লিমেন্ট করাতে পারে, কিন্তু ওর টার্গেট তো লং টার্ম। তো যদি ও লং টার্ম পলিটিক্স করে, তাহলে বিহারে আমার মতে ও বিহারে বিজেপির সঙ্গে যাবে না। ও আইদার ইন্ডিপেন্ডেন্ট একটা বাইরে থেকে সাপোর্ট করব, তুমি আমার এই আইডিয়া গুলোকে ইমপ্লিমেন্ট করো, এই সব বলে হয়তো চালাতে পারে। আর ওএসি একটা ফ্যাক্টর তো আছেই। ও যদি 6টা 7টা 8টা সিট জিতে যায়, 28টা দাঁড় করিয়েছে, 28টার মধ্যে 6-8টা তো জিতেই যাবে, তাহলে ও আর একটা কিং মেকার হয়ে যাবে। তো এই পুরো জিনিসটা কিন্তু বিহার ইলেকশনকে খুব ইন্টারেস্টিং করে দিয়েছে, এবং বিহারিরা কিন্তু এই ইলেকশন নিয়ে কিন্তু প্রচুর প্রচুর চর্চা করছে। গ্রামে গঞ্জে লোকেরা খুব অ্যাওয়্যার, মানে আমরা যেটা মনে করি যে লোকজন অ্যাওয়্যার নয়, বিহারিরা খুব অ্যাওয়্যার কিন্তু ইলেকশন এইসব ব্যাপার। মনে করি না, আমার অনেক বেশি ভরসা আছে ভারতের সাধারণ মানুষের উপরে, একদম মনে করি না। প্রচুর মানুষ আলোচনা করে নির্বাচন, প্রচুর মানুষ মানে অ্যাওয়্যার আছে। মানে এটা কোনো মানে ভুল হবে যদি আমরা মিস মানে আন্ডারস্ট্যান্ড করি। খুব পলিটিক্যালি কনসিয়াস, খুব মানে জানে কি করতে হবে। এতদিন ধরে বিজেপিকে এককভাবে ক্ষমতা দখল করতে দেয়নি, তাতেই তো বোঝা যায় যথেষ্ট পলিটিক্যাল। তাতেই বোঝা যায় যে লালু প্রসাদ 2005 থেকে 1990 থেকে 2005 অব্দি, আর এইদিকে 20 বছর, 35 বছর কিন্তু বিজেপি ওইখানে একক ক্ষমতা মানে করতেই পারি না। তার আগে তো কংগ্রেস ছিল। তো বিজেপি খুব মানে একদম খুব মানে কি বলবো, ধৈর্য হারিয়ে ফেলেছে বিহারটাকে ধরার জন্য। তো বিজেপি যা যা চেষ্টা করার করছে, কিন্তু খুব একটা বোধহয় কিছু করতে পারবে না। অঙ্ক বলছে যে তার একা হতেই পারে না, মানে সম্ভবই নয়। আর একটা খুব মিসিং আছে, বিজেপি যেটা মিস করছে এইবার, 2020-তে ছিল, এখন নেই, সেটা হচ্ছে সুশীল মোদীকে মিস করছে। সুশীল মোদী এমন একটা লোক ছিল যে সব পার্টি অ্যাক্রস দি পার্টি হি ওয়াজ কি বলবো, একটা মিডল লাইন নিয়ে চলতো, খুব হার্ড লাইনার নয়, খুব বিহারের পলিটিক্সে ওর গ্রিপে ছিল। জয়প্রকাশ নারায়ণের ওখান থেকে নীতিশের মতোই ওদেরও ব্যাকগ্রাউন্ড, জয়প্রকাশ ওই মুভমেন্ট থেকে বেরিয়েছিল। ও বিহারের পলিটিক্সটাকে বিজেপির হয়েও খুব ভালো বুঝতো,
আর এখন যে লোকটা আছে সে যাকে হাইলাইট করছে লোকটা তার সম্বন্ধে যত কম বলা যায় ততই ভালো। সম্রাট চৌধুরী, তাকে নিয়ে এত অভিযোগ আর এত অ্যাকিউজেশন তো নানা রকম ব্যাপার স্যাপার আছে, তাকে বিজেপি প্রজেক্ট করছে। কেন যে করছে আমি জানি না। তো এই ব্যাপারে নিয়ে বিহার ইলেকশন ইজ ভেরি ইন্টারেস্টিং। আমরা দেখবো 14 তারিখে কি হচ্ছে, এবং দেখা যাক। কংগ্রেসের জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ। কংগ্রেস নিজের 2029-এর জন্য গ্রাউন্ড তৈরি করছে। রাহুল গান্ধী সেই জন্য অনেক কিছু ছেড়েছে, ও ফোনে ফোনে অনেক কিছু ছেড়ে দিয়েছে, যে হ্যাঁ বাবা ঠিক আছে ডেপুটি চিফ মিনিস্টার হও, হ্যাঁ বাবা তুই ওটা লড়, হ্যাঁ বাবা তুই ওটা কর, হ্যাঁ সিট আমার কম হবে। ও সব জেনে শুনেই করেছে, প্ল্যান করেই করেছে। ও খুব একটা কন্টেস্টে যায়নি, মালের সঙ্গেও যায়নি, আর তেজস্বীর সঙ্গেও যায়নি। আলটিমেটলি সব মেনে নিয়েছে। লোকে বলছে যে ওকে ভিজিবল নেই, ও ঘুরতে চলে গেছে, এই করে গেছে, ওসব কিছু নেই। ও দিল্লিতে বসে সব নজর রেখেছে, এবং কালকে ও সরিয়ে দিয়েছে ও নিজের ইউথ কংগ্রেসের লোকটাকে, অর্জুন আল্লাবারুকে। কারণ ওর কাছে অভিযোগ ছিল যে ওই লোকটা স্লিপার সেল হিসেবে কাজ করছে, কালকেই সরিয়ে দিয়েছে। তো এই জিনিসগুলো খুব মানে ম্যাটার করবে আগামী 7 দিন, আর তারপরে নেক্সট ফেজের জন্য 14 তারিখে আমরা দেখতে পারবো। আর আপনি একটা প্রশ্ন করেছিলেন যে ইলেকশন কমিশন কি করবে। আজকে ইলেকশন কমিশন জ্ঞানেশ কুমার একটা প্রেস কনফারেন্স করেছেন। আমার জন্য সেই ভদ্রলোক খুব ইন্টারেস্টিং, কারণ আমি তাকে নিজের সঙ্গে আইডেন্টিফাই করতে পারি। তো আজকে উনি করেছেন, ওনার টোন অনেক টোন ডাউন ছিল। বিহার মেনলি ওয়েস্ট বেঙ্গল এসআইআর বা তামিলনাড়ুর এসআইআর নিয়েই কথাবার্তা বলছিলেন। তো টোন অনেক কমে গেছে। উনি এখন বলছেন যে হ্যাঁ, কোনো পশ্চিমবাংলার লোক যদি তামিলনাড়ু কাজ করছে তাকে আর এখানে এসে ফর্ম ফিল আপ করতে হবে না, এটা বলেছেন, এসব বলা হয়ে গেছে। আর একটা চেষ্টা উনি করছেন, মানে একটা পলিটিক্যাল, এত লড়াই করেছে যখন জুন মাস থেকে এসআইআর করে, তো চেষ্টা করছে। চেষ্টা একটা অংশ বলে দিই, ছোট্ট একটা। ওয়েস্ট বেঙ্গল থেকে অবজারভার মাত্র 7 জন গেছে। ওয়েস্ট বেঙ্গল থেকে অবজারভার মাত্র 7 জন গেছে। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কাছে নাম চাওয়া হয়নি, ডাইরেক্ট অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। কোনো একটা জায়গা থেকে নাম পেয়েছে তারা। আমি 7 জনকে চিনি, তার মধ্যে 2 জন বা 3 জন তো আমার ব্যাচমেট আছে, একজন আমার এই হাউসিং এ আমার উপরে থাকেন। তো এরা অবজারভার হয়ে গেছেন। আর বাকি অবজারভার এসছে গুজরাট থেকে, ম্যাক্সিমাম উড়িষ্যা থেকে, মধ্যপ্রদেশ থেকে, রাজস্থান থেকে, আর আগমুট বলে একটা ক্যাডার আছে, ইউনিয়ন টেরিটরি এসব মিলে, মেঘালয় টেঘালয় মিলে একটা ক্যাডার আছে। ম্যাক্সিমাম অবজারভার ওইখান থেকে গেছে। তার মানে আর একটা চেষ্টা, সামান্য হলেও একটা চেষ্টা উনি করছেন এখনো, যে যদি কিছু করে দেওয়া যায়। আমি কি বলতে চাইছি বুঝতে পারছি। তো কিন্তু বিহার ইলেকশন কোয়াইট ইন্টারেস্টিং। মোট কত অবজারভার অ্যাপয়েন্টেড হয়েছেন বিহারের জন্য ইলেকশন কমিশন? 243টা কনস্টিটিউয়েন্সির জন্য 243টা জেনারেল অবজারভার, পার কনস্টিটিউয়েন্সি একজন করে। আর পুলিশ অবজারভার 3-4টে কনস্টিটিউয়েন্সি মিলে একটা পুলিশ অবজারভার হয়েছে। ওয়েস্ট বেঙ্গল থেকে একটাই লোক আইপিএস অফিসার গেছে, তাকে আমি কোনোদিনই নাম শুনিনি, কোথায় পোস্টেড আছে, কি আছে, কোথায় আদেও থাকে, কি করে। তো যাই হোক, একটা আইপিএস অফিসার ওয়েস্ট বেঙ্গল থেকে গেছে, আর কেউ যায়নি। ইনফরমেশনের জন্য মানে গভর্নমেন্ট থেকে নাম নেওয়া হয়নি, এটা আমি ভেতরের খবর বলছি। গভর্নমেন্ট থেকে নাম নেওয়া, জেনারেলি গভর্নমেন্ট থেকে নাম নেওয়া, আমাদের এখানে হোম ডিপার্টমেন্ট নাম পাঠায়, তারপর ওইখান থেকে অ্যাপয়েন্টমেন্ট। কিন্তু এইবার তা না করা হয়নি, ডাইরেক্ট ও লিস্ট তো আছে ইলেকশন কমিশনের কাছে, ওইখান থেকে অ্যাপয়েন্টমেন্ট। ধন্যবাদ আবিদ সাহেব ইনফরমেশনের জন্য। এটা আমাদের কাছে একটা খবর যে বিহারের বিধানসভা নির্বাচনে যে ইলেকশন কমিশন যে অবজারভার অ্যাপয়েন্ট করে, 243টা বিধানসভা কেন্দ্রের জন্য 243 জন সাধারণ অবজারভার এবং পুলিশ অবজারভার হিসেবে 5-6টি কেন্দ্রের জন্য একজন করে, অর্থাৎ 300 মোট অবজারভার নিয়োগ হওয়ার কথা। পশ্চিমবঙ্গ থেকে মাত্র 7 জন হয়েছে, একজন আইপিএস অফিসার এবং বাকিরা পশ্চিমবঙ্গ ক্যাডারের অফিসার। অধিকাংশ অবজারভারই গুজরাট, মধ্যপ্রদেশ, রাজস্থান ক্যাডার থেকে। আমরা এর আগেও দেখেছি যে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে, এমনকি সিএজির মতো পদে গুজরাট ক্যাডারের অফিসাররা আজকাল নানা জায়গায় খুব প্রাধান্য পাচ্ছেন। ঠিক আছে, অফিসার নিয়োগ তো শেষ পর্যন্ত সরকারের হাতেই থাকে। সরকারের যারা শীর্ষ পদে থাকেন তারাই ঠিক করেন। মানুষ কিন্তু ভোট দিয়ে ঠিক করে যে ক্ষমতায় কারা আসতে চলেছে। আমরা একটা ইন্টারভিউ করে দিই,
7 জন ওয়েস্ট বেঙ্গল থেকে যারা গেছেন আমি প্রত্যেককে খুব পার্সোনালি চিনি, বহু লং টাইম ধরে চিনি। 2 জন এমন আছেন তারা জীবনে একটাও ইলেকশন করেন আচ্ছা। এবং তিনি অবজারভার হন। মানে কি বলতে চাইছি, ইউ গেট দ্য মেসেজ। হ্যাঁ, জীবনে একটাও ইলেকশন করেন। এর থেকে বেশি প্রকাশ্যে আমরা কি বা বলতে পারি? আবিদ সাহেব হ্যাঁ, একজন এর পশ্চিম বেশি বোধহয় বলা আর ঠিক হবে না। প্রাক্তন বিশেষ সচিব হিসেবে তিনি বার থেকে বেশি কি বলবেন? ধন্যবাদ আবিদ সাহেব, ধন্যবাদ শুভাশিস।